হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আজ আমরা কথা বলবো ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র আছে বাংলাদেশ আর মায়ানমার সম্পর্কে। আর বাংলাদেশের খুবই একটা ইম্পর্টেন্ট তাদের পোর্ট, যেটা হচ্ছে চিটাগং পোর্ট, সেটা ভারতকে অফার করেছে তার বিজনেস পারপাসের জন্য ইউজ করার জন্য। হঠাৎ বাংলাদেশের তরফ থেকে এরকম কেন অফার এলো আর এর পিছে যে কী কারণ বা রিজন, সেটা আমরা জানার চেষ্টা করব। এতে ভারতের কি সুবিধে, বাংলাদেশের কি সুবিধে, আর সবথেকে বড় কথা ভারতের মধ্যে যে স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল, আমাদের যে রাজ্য, সেখানে কি বেশিরভাগ সুবিধে পাওয়া যাবে। এতে ওয়েস্ট বেঙ্গলের কি ট্যাক্স বেনিফিট হবে আর স্টেটের কি উন্নতি হবে, তো সেই সম্বন্ধে আমরা জানবো। তার সম্বন্ধে এটাও জানবো কি আমাদের যে সমস্ত দেশের নর্থ ইস্ট যেটা হচ্ছে আন্ডার ডেভেলপড মানা হয়, তো সেই জায়গার কী করে ডেভেলপমেন্ট হবে সেই সম্বন্ধেও জানবো, তার সঙ্গে এদের রিলেশন কী আছে। তার আগে বলে দিই, আপনারা আমাদের চ্যানেলকে পছন্দ যদি করেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, যাতে আমাদের রিচ বেশি বেশি লোকের কাছে পৌঁছাতে পারে। তো চলুন আজকের টপিকের উপর শুরু করি। তো আপনারা প্রথমেই দেখছেন, আপনাকে দেখাচ্ছি যে এটা দুদিন আগের নিউজ, আর 28 এপ্রিল 2022 নিউজ। বাংলাদেশ পিএম শেখ হাসিনা অফার্স চিটাগং পোর্ট ফর ইউজ বাই ইন্ডিয়া অ্যাজ জয়শঙ্কর কলস অন হার। তো জয়শঙ্কর 28 তারিখ বাংলাদেশ ভিজিটে ছিলেন। তো সেই সময় বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তো উনি এই জিনিসটা এটা ইন্ডিয়াকে অফার করেন। এবার বলি এর পিছনের রিজন কি। আপনারা জানেন যে ভারতের নর্থ ইস্ট যে সেকশন, সেই সেকশনকে অ্যাক্সেস করার জন্য একটা শিলিগুড়ি করিডর বলে একটা করিডর আছে, যেটা হচ্ছে খুবই পাতলা, যেটা ওয়েস্ট বেঙ্গল আসামের পর থেকে শুরু হয়েছে, খুবই পাতলা ধরনের, যেখান থেকে মানে অ্যাক্সেস, সেখান থেকে নর্থ ইস্ট অনলি অ্যাক্সেস ছিল। তোর জন্য বাংলাদেশকে ভারত রিকোয়েস্ট করেছিল 5 থেকে 6 বছর আগে, যাতে তাদের একটা পোর্ট তাদের জন্য লিজে দিয়ে দেওয়া হয় কিছু বছরের জন্য, আর সেখান থেকে যেন মালপত্র তারা নর্থ ইস্ট সেকশানে যেন ইজিলি অ্যাক্সেস করতে পারে। সেটার ডিসকাশন ফেজে ছিল, কিন্তু বাংলাদেশ নানা কারণে সেটা টালবাহানা করে সেটা বা ভারতকে কখনোই দিতে চায়নি। কিন্তু কিন্তু এরপরে যে ঘটনাটা হচ্ছে মায়ানমারের সাথে, সেটা আমরা বলবো। তার আগে আমরা দেখে নিই চিটাগং পোর্ট কোথায় আছে। এই যে দেখছেন গোল করে যেটা আমরা দাগ মেরে রেখেছি, সেটা হচ্ছে চিটাগং পোর্ট। এটা মোটামুটি মনে করা হয় 600 থেকে 700 কিলোমিটার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে এটা দূরত্ব হবে। এবার দেখতে পাচ্ছেন যে চিটাগং পোর্ট হচ্ছে বাংলাদেশে, বলে রাখি, 90% সি কার্গো, মানে বড় বড় যে শিপের যে কার্গো আছে সেটা হচ্ছে হ্যান্ডেল করে 90%, মানে বলতে পারেন বাংলাদেশের অনেক বড় একটা পোর্ট। তো সেখান থেকে যদি রেল লাইনে করে আমরা ইন্ডিয়া দেখতে পাচ্ছেন, এর উপরেই আছে ইন্ডিয়া, আর মাত্র কিছু 90 কিলোমিটার উপরেই পড়ে যায় ইন্ডিয়া। তো এটা একটা অনেক বড় অ্যাক্সেস, যদি ভারত এটা প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে নেয়, বাংলাদেশের এই প্রপোজালটাকে, তো সেটা হচ্ছে বাংলাদেশ আর ভারতের দুজনের জন্যই উইন উইন সিচুয়েশন। কিন্তু এর মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে, যেটা পরে আমরা খানিকক্ষণের মধ্যেই বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চিটাগং পোর্ট যদি পাওয়া যায়, তাহলে এটা ইজিলি ইন্ডিয়ার সঙ্গে এটা অ্যাক্সেস হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন জয়শঙ্কর স্যারের টুইট, 28 তারিখের যে টুইট, তার ওনার সাথে যে মিটিং, সেটার একটা আমি স্ক্রিনশট দিলাম। এবার বলি যে এটা হঠাৎ করে বাংলাদেশ অফার নিজে থেকে কেন করতে গেল। আপনাকে প্রথমেই বলেছিলাম যে ভারত ইন্টারেস্টেড ছিল একটা এমন একটা পোর্ট বাংলাদেশের সাথে চুক্তি করার, যাতে সেটা ইজি, মানে অন ওয়ে কানেক্টিভিটি হয়ে যায় নর্থ ইস্ট সেকশনের সাথে, কিন্তু বাংলাদেশ কিছুতেই সেটা দিতে চায়নি। তো ওর পরে কী হলো, ওর পর হলো যখন মায়ানমারের সাথে এরকমই একটা চুক্তি হয়ে গেল, সেটা হচ্ছে কালাদান মাল্টি মডেল ট্রান্সপোর্ট। সেটা আপনাকে বলছি, এই কালাদান এটাও হচ্ছে বাংলাদেশের যে চিটাগং পোর্ট না, তার থেকে বেশি দূরে নয়, তার থেকে 200 কিলোমিটারের মধ্যেই এই পোর্টটি অবস্থিত। আর এটার সবথেকে বড় সুবিধে কী জানেন, এটা হচ্ছে পুরো একটা নদী, এটি কালাদান একটা হচ্ছে নদী, যেটা সমুদ্রের সঙ্গে বে অফ বেঙ্গলের সাথে মেশে। তো মানে জাহাজ নিয়ে গিয়ে একদম সমুদ্র থেকে কালাদান পুরো একটা নদীর মধ্যে দিয়ে গিয়ে অনেক দূর, সেটা হচ্ছে মায়ানমারের মধ্যে প্রবেশ করতে পারে। আপনাকে দেখাচ্ছি, এই যে দেখুন, কলকাতা থেকে যদি কোনো একটা জাহাজ ছাড়ে, বা হুগলি থেকে ছাড়ে, বা নতুন যে সমস্ত পোর্ট হয়েছে, হলদিয়া পোর্ট বা তাজপুর পোর্ট যেটা নতুন তৈরি হচ্ছে, সেখান থেকে
সিটুই বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে সমুদ্রবন্দর পোর্ট। সমুদ্রবন্দর পোর্ট থেকে সেটা হচ্ছে কালাদান রিভার, যেটা মায়ানমারের মধ্যে পড়ে, তার মধ্যে যে নীল অংশটা দেখছেন ওখানে অবধি চলে যেতে পারে একদম ডাইরেক্ট। মানে যদি কলকাতা থেকে যদি কোনো জাহাজ, বা ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো হলদিয়া পোর্ট থেকে যদি কোনো জাহাজ, মাত্র 540 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবে এই কালাদান রিভারের মধ্যে দিয়ে। পালিটবাব বলে একটা কোনো জায়গা আছে মায়ানমারে, সো সেখানে পৌঁছে যাবে। আর সেখান থেকে আপনারা দেখছেন যে একটা হাইওয়ে তৈরিই আছে 62 কিলোমিটার, যেটা হচ্ছে একদম ইন্ডিয়ার বর্ডারের সাথে লাগে। আর ইন্ডিয়ার বর্ডার থেকে সেইটা হচ্ছে মেন বর্ডার, ইন্ডিয়া মায়ানমার বর্ডার থেকে আইজলের দূরত্ব মাত্র 100 কিলোমিটার অলমোস্ট। তো এতে কি হয়, বাংলাদেশ প্রপোজাল কিছুতেই অ্যাকসেপ্ট না করার জন্য তো ইন্ডিয়া এই পোর্টটাকে অ্যাকোয়ার করে নেয়, আর $484 মিলিয়ন দিয়ে এই পোর্টকে ডেভেলপ করে। শুধু পোর্ট নয়, পোর্টের সাথে যে হাইওয়ে আছে এবং রেল কানেক্টিভিটি আছে, তো সেটাকেও ইমপ্রুভ করার চেষ্টা করে। আজকের ডেটে জানেন যে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, তার ওনার একটা মোদি গভর্নমেন্টের একটা বিরাট বড় প্রজেক্ট, যেটা নর্থ ইস্ট সেকশনের মধ্যে চলছে। নর্থ ইস্ট আপনারা জানেন যে ভারতের অ্যাভারেজ যে ডেভেলপমেন্ট তার থেকে কম ডেভেলপমেন্ট এরিয়া, তো সেটাকে ডেভেলপমেন্ট করার জন্য আর তাদেরকে ডাইরেক্ট বিজনেসকে অ্যাক্সেস দেওয়ার জন্য, আর যাতে ডিস্টেন্স পয়সা দুটোই কম খরচা লাগে, সেই জন্য এই মডেল অল ওয়েদার মডেল একটা ট্রান্সপোর্ট হাব তৈরি করার জন্য ভারত চেষ্টা করেছে, আর সেটা অলমোস্ট তৈরিও হয়ে গেছে। এটা বলে রাখি, অলমোস্ট অ্যাজ পার ডকুমেন্টস এটা 2023 ডিসেম্বরের মধ্যে তৈরি হয়ে যাওয়ার কথা, যেটা মায়ানমারের মধ্যে আছে। মিজোরামের যে আইজল আছে, ওনারা খুবই এক্সাইটেড এই বিষয় নিয়ে, কারণ আপনারা জানেন যে 200 কিলোমিটারের মধ্যে, মানে 200 কিলোমিটারের মধ্যে যদি আপনার সমুদ্র বা সমুদ্র বন্দরে অ্যাক্সেস পান, এর থেকে আর কী চাই। মনে করুন যে কলকাতা থেকে দীঘার মতন ডিস্টেন্স, তো সেটা হচ্ছে খুবই কমই ডিস্টেন্স। যদি মাঝখানে বর্ডারে যদি বেশি টাইম না লাগে, তো মোটামুটি পয়সা বেশি খরচা হবে না যদি কোনো জিনিস বাইরের দেশে বা ইন্ডিয়াতেও পাঠাতে হয়, যদি শিলিগুড়ি করিডোর না ইউজ করে, তো সেটা খুবই সুবিধার জিনিস। এরপর এই যে প্রজেক্ট সম্পর্কে আপনাকে দেখাচ্ছি। এই যে কালাদান মাল্টি মডেল ট্রান্সপোর্ট প্রজেক্ট ইজ নিয়ারলি কমপ্লিশন উইথ মিজোরাম মিজোরামের যে গভর্নর আছে, এটা হচ্ছে কবেকারের November 12, 2021। দেখুন এই প্রজেক্টের মধ্যে যে হাইওয়ে বানানো বা রেলওয়ে বানানো, এই দুটোই হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা এটা ফান্ডেড প্রজেক্ট। তো এতে বেশি কিছু অসুবিধা হবে না। আর সবথেকে বড় কথা, আপনারা জানেন আজকের ডেটে মায়ানমারের মধ্যে একটা আর্মি রুল চলছে, আর আর্মি যাই হোক নাই হোক, ওটা উনি ভারতের সাথে সবসময় রিলেশন ভালো রেখেই চলেছেন। বা মায়ানমার আর্মি, আপনারা জানেন যে যে মায়ানমার আর ভারতের মধ্যে যে বর্ডারে অনেক নকশাল যে এরিয়া ছিল, তো তাতে নকশাল এরিয়া যাতে সম্পূর্ণভাবে রিমুভ করা যায়, ওর জন্য ইন্ডিয়ার আর্মির সাথে মায়ানমার আর্মিরও অনেক কিছু অপারেশন চলেছে। ওর জন্য রিলেশন অবশ্যই ভারতের সাথে খুবই ভালো, আগেও ভালো ছিল, এখনও ভালো আছে, আর ভবিষ্যতেও মনে করা হয় ভালো থাকবে। তো এই ট্রানজিট হাব মনে করা হচ্ছে একটা গেম চেঞ্জার নর্থ ইস্ট সেকশনের কে লিয়ে। এবার আমরা বলতে চলেছি যে মেন ইম্পর্টেন্ট জিনিস, এতে বাংলাদেশের এই যে এবার আপনারা চলে আসুন বাংলাদেশ হঠাৎ এর জিনিসটা অফার করতে গেল কেন। প্রথম কথা জানেন এর স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স। চিটাগং পোর্টের কথা বলছি এখানে। চিটাগং পোর্ট হচ্ছে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স। আপনারা জানেন বাংলাদেশের সাথে সবসময় একটা মায়ানমারের একটা শত্রুতা চলে। বাংলাদেশ যে ওয়েপন বেশিরভাগ কেনে, সেটা হচ্ছে এগেনস্টে মায়ানমারের আর্মির এগেনস্টেই, ওর জন্যই কেনে। যদি ভারত বাংলাদেশকে সাহায্য না করে যদি মায়ানমারেতে বেশি বেশি করে টাকা ইনভেস্ট করে, তাহলে আস্তে আস্তে মায়ানমারের অর্থনীতি ধীরে ধীরে বাংলাদেশ বা বাংলাদেশের উপরেও চলে যেতে পারে। এটা একটা অনেক বড় আশঙ্কা। ওর জন্য স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের জন্য বাংলাদেশ চাই চিটাগং পোর্ট বেশি করে ইউজ করা হয়, না কি মায়ানমারের কোনো পোর্ট ইউজ করা হয়। এতে কী হবে, ভারত একটা সিকিউরিটি টাইপেরও বাংলাদেশকে ইজিলি প্রোভাইড করতে পারবে। আর বাংলাদেশ আর মায়ানমারের মধ্যে কখনো কনফ্লিক্ট হতে গেলে ভারত সবসময় মধ্যস্থতার একটা ব্যাপার রয়ে যাবে। তো এর জন্য বাংলাদেশ ইজিলি চাই যেন এই স্ট্র্যাটেজিক পোর্টটা ইউজ করা হোক।
আগে কিন্তু বাংলাদেশ দিতে চাইছিল না, কিন্তু যখনই দেখলো যখন মায়ানমারের দিকেই সব কিছু চলে যাচ্ছে, তখন এই বাংলাদেশ এই পোর্টটা কিন্তু ইন্ডিয়াকে অফার করে। এরপর ইকোনমিক্যাল বেনিফিট যদি আমরা বলি, ইকোনমিক্যাল বেনিফিট আপনারা জানেন যে কোনো জায়গায় কোনো দেশের কোনো পোর্ট যখনই আপনি ইউজ করবেন, আপনি যদি কোনো ট্রেডার্স হন বা কোনো কিছু জিনিসই ইউজ করবেন, তো পোর্টকে কিছু টাকা দিতে হয়, সেটা কিছু ট্যাক্স হিসেবে, আর কিছু পোর্ট ইউজের চার্জেস দিতে হয়, আর কিছু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। এবার মনে করুন ভারত যখন নর্থ ইস্ট সেকশনের যখন ডেভেলপমেন্টের জন্য যে কোনো ইকুইপমেন্টস হোক, ফুড হোক, বা সেখানকার যে বিভিন্ন বিজনেসের যে সমস্ত ছোটো মোটো ইকোনমিক যে সমস্ত ইন্ডাস্ট্রিজ আছে, সেইগুলো থেকে ইম্পোর্ট হোক এক্সপোর্ট হোক, যখন এই চিটাগং পোর্ট অ্যাকসেপ্ট করার পর যদি এই পোর্টটাকে বেশি বেশি করে ইউজ করা হয়, তাতে আসলে বাংলাদেশেরই নিজস্ব ফায়দা হবে। কারণ ভারত থেকে অনেক বেশি ট্যাক্স কালেকশন আসবে, আর যেটা হচ্ছে বাংলাদেশের ইকোনমিকে বেশি বেশি সাপোর্ট করবে। আর বাংলাদেশের সাথে রিলেশন তো এমনিতেই ভালো আছে, আর আগে আরও ভালো হয়ে যাবে। আর আপনারা জানেন বাংলাদেশ মনে করে যে, বাংলাদেশের একটা নিউজ পেপারে পড়েছিলাম যে বাংলাদেশ মনে করে যে ভারত আগে মানে নিয়ার ফিউচারে একটা ইন্ডাস্ট্রিয়াল খুব বড় ওয়ার্ল্ড হাব হতে চলেছে। তো এর ক্ষেত্রে বাংলাদেশ মনে করে যে ছোটোখাটো যে সমস্ত ইন্ডাস্ট্রি, ধরুন বেয়ারিং ইন্ডাস্ট্রি হলো বা অন্যান্য অনেক কিছু যে ছোটো ছোটো ইন্ডাস্ট্রি যেগুলো সাপোর্টিং পার্টসের ইন্ডাস্ট্রি, তো বাংলাদেশ চাই ভারতের সঙ্গে যদি সুসম্পর্ক থাকে, তো তাদেরও ছোটোখাটো যে ইন্ডাস্ট্রিজ আছে সেগুলো বাংলাদেশের মধ্যে স্থাপন হবে, আর বাংলাদেশের ইকোনমিকেও অনেক সাপোর্ট করবে। তো সেই হিসেবে বাংলাদেশ এই ইকোনমিক অ্যাঙ্গেলটাকে বেশিভাবে দেখছে। আর আপনারা জানেন নিউ জব অপরচুনিটিস, নতুন ইন্ডাস্ট্রি বা নতুন পোর্টে যদি ভারত ইনভেস্ট করে, ভারত কেন যে কোনো দেশই যদি বাংলাদেশে ইনভেস্ট করে, তো সেটা বাংলাদেশেরই বেশি ফায়দা। আর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কথা কিছুক্ষণ আগেই বললাম। বাংলাদেশ মনে করে কি, আপনারা জানেন কি না জানি না, কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে টাটা এবং মহেন্দ্রার শোরুম, সাথে সাথে যে ছোটো ছোটো পার্টস তৈরি হয় এবং অটো পার্টস বা ম্যানুফ্যাকচারিং একটা হাব, সেটা বাংলাদেশের মধ্যে তৈরি হওয়ার জন্য একটা চুক্তি কিছুদিন আগেই স্বাক্ষরিত হয়েছিল। আর বাংলাদেশ মনে করে এতে বাংলাদেশ নিজস্বই ফায়দা রয়েছে। তো ভারতের সাথে রিলেশন করলে ভারত যেহেতু মিত্র কান্ট্রি, তো সেই হিসাবে অনেক ছোটো ছোটো ইন্ডাস্ট্রি বা বড় বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশে এসেও ভারতের সাথে বিজনেস করতে পারবে, এটা ওনারা মনে করেন। তাছাড়া এর আরেকটা অ্যাঙ্গেল জানেন কি আছে, সেটা হচ্ছে চায়না। আপনারা দেখছেন চায়না প্রথমে ভারতকে সাথে রিলেশন কখনোই ঠিকঠাক ছিল না, আর অত ভালো রিলেশন কখনোই ছিল না যে একদম খুব ফ্রেন্ডলি, বাস আমাদের বিজনেস পারপাসেই কিছু রিলেশন আছে, বাকি এমনিতে চায়নার সাথে ভারতের তেমন কোনো রিলেশন নেই। আপনারা দেখেছেন যে চায়না যাদেরকেই লোন দিয়েছে তারা একটা ট্র্যাপের মধ্যে ফেঁসে গেছে। যেমন ধরুন পাকিস্তান হয়ে গেল, নিচে দেখতে পাচ্ছেন আজকের ডেটে শ্রীলঙ্কার কী অবস্থা। তো সেরকমভাবেই বাংলাদেশকে অনেক প্রলোভন বা অনেক লোভ দেখিয়েছে এই সমস্ত চিটাগং পোর্ট। আপনারা যদি নেটে সার্চ করেন, চিটাগং পোর্ট চায়না নেওয়ার জন্য পুরো রেডি হয়েছিল, ওর জন্যই ভারতকে বাংলাদেশ কিছুতেই দিতে চাইছিল না। কিন্তু যখন আস্তে আস্তে এই সমস্ত জিনিস ওয়ার্ল্ডের সামনে চলে এলো যে চায়না যে দেশকেই লোন দেয় সেই দেশকেই ডুবে যায়, সেই দেশের অর্থনীতি ডুবে যায়, তারপর থেকে চায়নার যে প্রপোজাল আছে বাংলাদেশ কমপ্লিটলি স্ক্র্যাপ করে দেয়, দিয়ে ভারতের দিকে আস্তে আস্তে ঝুঁকতে শুরু করে। তো এই ব্যাপারটাও অনেক বড় ইম্পর্টেন্ট। তো আপনার নেক্সট আমরা যদি বলি, তো ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের কী ফায়দা। দেখুন স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখুন বাংলাদেশের মধ্যে চায়না অনেক অনেক বড় বড় পোর্ট বা অনেক বড় ব্রিজ কনস্ট্রাক্ট করছে, যেখানে চাইনিজ বড় বড় কোম্পানিজ ইনভলভ আছে। তো সেইগুলোকে যদি কাউন্টার করতে হয়, এই পোর্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভারতের জন্য। ইকোনমিক্যাল যদি বেনিফিট দেখা যায়, ইকোনমিক্যাল বেনিফিট মায়ানমারের থেকেও বাংলাদেশের চিটাগং পোর্ট অনেক কাছে। আর তাছাড়া যদি চিটাগং পোর্ট ইউজ করা হয় ভারতের সাথে যে চিটাগং পোর্টের যে রোড কানেক্টিভিটি, সেটাও বেশি বানাতে হবে না, কারণ অলরেডি বাংলাদেশের মধ্যে রোড ওই ইনফ্রাস্ট্রাকচার তৈরিই আছে, ইভেন রেলও ইনফ্রাস্ট্রাকচার তৈরিই আছে। তো সেই দিক থেকে ইকোনমিক্যাল বেনিফিট হবে। আর এতে ওয়েস্ট বেঙ্গলের কী বেনিফিট হবে, আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের সবথেকে যে ক্লোজেস্ট সেইটা পোর্ট হচ্ছে, তিনখানা পোর্ট পেয়ে যাবে, একটা কলকাতা পোর্ট, তাজপুর পোর্ট আর হলদিয়া পোর্ট। তো তিনখানা পোর্ট থেকে ইজিলি এই চিটাগং পোর্টকে ইজি অ্যাক্সেস হয়ে যাবে। আর যেহেতু জানেন এটা একটা সমুদ্র বন্দর, তো মানে বড় বড় জাহাজও
পাঠানো যাবে। বড় বড় জাহাজ যদি পাঠানো যায় তাহলে একবার পাঠালেই সেটা মোটামুটি 4-5খানা ট্রেন বা 10খানা ট্রেনকে লোড করে ইজিলি রেল থ্রু সেটা মিজোরামের মধ্যে পৌঁছাবে, যেগুলো হচ্ছে মিজোরাম বা নর্থ ইস্টের সেকশনকে ইকোনমিক্যাল খুব বেনিফিট দেবে। আর অপরচুনিটি ওয়েস্ট বেঙ্গলের যে ট্রেডার্স আর ইন্ডাস্ট্রিজ আছে, লোকাল ইন্ডাস্ট্রিজ, কারণ যাই কিছু বিজনেস হবে সবই ওয়েস্ট বেঙ্গল থ্রুই হবে, অলমোস্ট ওয়েস্ট বেঙ্গল থ্রুই হবে, তো সেখানে যে লোকাল ইন্ডাস্ট্রিতে বহুত বেনিফিট হবে। আর শুধু ভারতের ওয়েস্ট বেঙ্গলই নেই, যে নর্থ ইস্ট সেকশানের অনেক কিছু জিনিস তৈরি করে যেগুলো হচ্ছে ভারতের বাইরের মার্কেটে ইজি অ্যাক্সেস নয়। আর এরপর সবথেকে লাস্টে যদি কিছু বলা হয় সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট। ডেভেলপমেন্ট এতে জানেন কি বিরাট বড় বুস্ট আসছে, আপনারা জানেন না হয়তো, যদি নেট সার্চ করেন বা কিছু সার্ফিং করেন, সেন্ট্রাল গভর্নমেন্টের কত প্রজেক্ট চলছে, রেলওয়ে বা হাইওয়ে প্রজেক্ট। এরপর যদি বিজনেস অপরচুনিটিস যদি হিউজভাবে খুলে যায়, ওখানকার লোক শুধুমাত্র লোকাল লেভেলের যে ইন্ডাস্ট্রি আর এগ্রিকালচারের উপরই ডিপেন্ডেন্ট, কিন্তু যদি এই ট্রেড পোর্ট খুলে যায় তাহলে তারা অনেক নতুন নতুন জিনিস তৈরি করতে পারবে, নতুন হার্ডওয়্যারস বা নতুন ইন্ডাস্ট্রিজ তৈরি হবে। তো এতে নর্থ ইস্টের একটা বিরাট বড় ফায়দা আর ইকোনমিক্যাল বিরাট বুম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে পুরো দেশের আর ওয়েস্ট বেঙ্গলের তো ফায়দায় আছেই। তো এটা সব দিক থেকে একটা উইন উইন সিচুয়েশান। কিন্তু এখানে দেখতে হবে যে ভারত চিটাগং পোর্টের যে অফারটা এটা অ্যাকসেপ্ট করে কি করে না। তো সেটা হচ্ছে আন্ডার রিভিউ প্রসেসে এখন রেখে দিয়েছে, কিন্তু পরবর্তীকালে দেখতে হবে যে এটা ভারত অ্যাকসেপ্ট করে কি করে না। যদি ভারত অ্যাকসেপ্ট করে সেটাও ঠিক আছে, ভারত যদি অ্যাকসেপ্ট না করে সেটাও ঠিক আছে। এবার সেটাই হচ্ছে দেখার যে কতদিনে এই জিনিসটা পজিটিভ আসে না নেগেটিভ আসে, কারণ অলরেডি ভারত এই টাইপের একটা পোর্ট মায়ানমারে তো ইউজ করছেই। ফাইনালি বলে রাখি, যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর বেশি করে শেয়ার করুন যাতে আমাদের রিচ বেশি লোকের কাছে পৌঁছাতে পারে। আর আরও নতুন ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়ার ডেভেলপমেন্টের বিভিন্ন ভিডিওস আর জিও ইকোনমিক্স আর জিও পলিটিক্স নিয়ে বিভিন্ন ভিডিওস আমরা এখানে পোস্ট করতে থাকি। আপনারা যদি খুবই ইন্টারেস্টেড থাকেন বাংলায় তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আর সব থেকে লাস্টে থ্যাংক ইউ।